চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার এ বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কীর্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম অবশ্যই আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম উইলফুড কিচেন, উইলফুড ব্লগ, কাজল সরকার, তারপর হচ্ছে গিয়ে দুলাল বাবু, দুলাল মামা খুব ফেমাস। ওই যে চ্যানেলটা পুরো উইলফুড কিচেন, তার সাথে তাদের মধ্যেই একজন চন্দন, যে নাকি এখন একটা অন্য চ্যানেল খুলে সেই চ্যানেলে বেশ কিছু কথা বলেছিল। তো আমার ওই ভিডিওটা অনেকেই দেখেছেন, তারা বেশিরভাগ মানুষই ভিডিওটা দেখেননি, জাস্ট থাম্বনেলটা বা টাইটেলটা দেখেই চলে গেছেন। যদি থাম্বনেলটাও ভালো করে পড়তেন তাহলেই বুঝতে পারতেন যে এই ভিডিওটা আমি কখন করেছি। আমি থাম্বনেলের মধ্যেই লিখেছিলাম যে কাজল দুলাল বাবু মুখ খুলুন। তার মানে এটাই যে ওনারা যে নিজেদের তরফের কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু আমার তখনও শোনা হয়নি। অলরেডি আমি ভিডিওটা পাবলিশ করে দিয়েছি, কারণ ভিডিওটা তার আগেই আমার করা। যখন ভিডিওটা দেখেছি কি যেন বলে চন্দনের, সেই ভিডিওটা দেখে তার পরিপ্রেক্ষিতে যে যা জিনিস আমার মনে হচ্ছে যেগুলো বলেছে, সেটারই আমি একটা রিয়াকশন ভিডিও করেছি, তাও নিরপেক্ষভাবে। কারণ যদি আমার ভিডিওটা আপনারা ভালো করে দেখেন তাহলে শেষে গিয়ে দেখবেন আমি বলেছি যে যদি বাই এনি চান্স তোমার সাথে সত্যিই কিছু অন্যায় হয়েও থাকতো, তো তুমি ওই মানে যে কথাগুলো বলেছো যে আমাকে গালাগালি দিয়েছে, আমার দিদিকে গালাগালি দিয়েছে, এই কথাগুলো তুমি অন ক্যামেরা না বললেই পারতে। কারণ যারা তোমাকে পরিচিতি করিয়ে দিয়েছে, যাদের জন্য তুমি আজকে এই জায়গায়, তারা তোমার প্রতি কিছু অন্যায় করেছে বা তাদের প্রতি তোমার কোনো রাগ অভিমান অভিযোগ থাকতেই পারে, কিন্তু এত কিছু না ভাঙিয়ে বলে জাস্ট এটাকে একটু অল্পের ওপর দিয়ে তুমি বুঝিয়ে দিতে পারতে দর্শকদের, বাদবাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিতে। তারা কিন্তু ঠিক অপর প্রান্তের মানুষদের কাছ থেকে তাদের বক্তব্যটাও শুনে নিত। এই জন্য এই ভিডিওটাকে কখনোই আপনারা কেউই বলতে পারবেন না যে আমি চন্দনকে সাপোর্ট করেছি। না, আমি কখনোই সাপোর্ট করিনি। আমি ওর কথাগুলো শুনে কিছু প্রশ্ন তুলেছি, আর প্রশ্ন তুলেছি বলেই দেখুন আমি আমার মতো আর কিছু মানুষ যারা কিনা কমেন্টের মাধ্যমে ওদের কাছে প্রশ্ন তুলেছে বলেই না আজকে দুলালবাবু মুখ খুলেছেন। তো যাই হোক, ভিডিওটা দেখলাম দুলালবাবুর নিজের চ্যানেলে, আর তাছাড়া উইলফুড কিচেনের যে একটা ব্লগ চ্যানেল আছে যেখানে কিনা পিকনিক হয় আর কি, ওরা একসাথে পিকনিক করে, সেই চ্যানেলে একটা ভিডিও দিয়েছে যার মধ্যে বেশ কিছু বিস্ফোরক তথ্য উনি তুলে ধরেছেন, যাতে কিনা আমাদের এই পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। সেই ভিডিওটা আমি দেখেছি, আর আজকের এই গানটা আমি করলাম শুধুমাত্র দুলালবাবুর জন্য। তো কারণ ওনাকে মানে ওনার একটা ভীষণ নিজস্বতা একটা আছে, যেটা কিনা উনি অনেক সময় অনেক কথা খুব সুন্দর করে বলেন। পেঁয়াজ কাটার আগে বেশ কিছু কথা বলেন যেগুলো খুবই মর্মস্পর্শী। সেই কথাগুলো বলে তারপর বলেন পেঁয়াজটা দেখিয়ে যে এই জন্য চোখের জল বার করে নেবো, দিয়ে পেঁয়াজটা কাটেন। ওনার ওই স্টাইলটা আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আজকে ওনার উদ্দেশ্যে এই গানটা চোখের জলে ভাসিয়ে দিলাম। কারণ আজকে যেই তথ্যগুলো উনি তুলে ধরছিলেন আর যেভাবে কথা বলছিলেন, তাতে আমার মনে হচ্ছিল যে প্রচুর অভিমান, এক রাশ অভিমান বুকের মধ্যে নিয়ে এক বাবা বা বড় ভাই বা আমাদের কোনো গুরুজন স্থানীয় কোনো মানুষ যখন আমাদের মাথার ওপরে যিনি থাকেন, তার যখন গভীরভাবে কোনো অভিমান অভিযোগ হয়, তখন সে যেরকমভাবে সেটাকে এক্সপ্রেস করে উনি সেরকমভাবেই কিন্তু কথাগুলো বলছিলেন। একটা মুহূর্ত আমার মনে হয়নি যে চন্দনকে ছোট করার জন্য উনি কোনো কথা বলেছেন। উল্টে যতটা চন্দনের সম্পর্কে যতটা ঢেকে ঢুকে ওর ক্যারেক্টারটা আমাদেরকে বোঝানো যায় ততটাই কিন্তু উনি করেছেন। কোনোভাবেই কোনো কুৎসা করতে চাননি। এমনকি এমন জিনিস যেগুলো দেখলে হয়তো চন্দন আমাদের চক্ষুশূল হয়ে উঠবে, সেই জিনিসগুলো কিন্তু উনি নিজের মধ্যেই রেখে দিয়েছেন। তো এই ভিডিওটা আমি দেখলাম শুধু মানে দুলালবাবু নয়, ওখানে খোকনদাও ছিলেন আর হ্যাপি ভাইও ছিল। তো ওরা সবাই মিলে বলছিল, পুরো জিনিসটা খুব সুন্দর করে আমাদের কাছে তুলে দিল। তো আমি ভেবেছিলাম যে কাজল কিছু বলবে, বাট ঠিক আছে, ওদের যা সম্পর্ক, কাজল বলা আর এনারা বলা কিছু আলাদা নয়। কারণ কাজলকে আমি সবসময় দেখেছি
বিশেষ করে খোকন মানে ওর মেসোমশাই হয় খোকন দা, তারপর হচ্ছে কি দুলালবাবু, এদের সবাইকে এমনভাবেই ট্রিট করেন মানে বাবা বা পিতৃস্থানীয় মানুষ। তো সেখানে কাজল নিজের মুখে বলা আর ওনাদের দিয়ে বলানোর কোনো অভাব মানে কোনো আলাদা নেই। তো এখন ওই ভিডিওটা দেখার পর থেকে আমাদের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আমি এটাই চাইছিলাম যে দুই পক্ষের কথা উঠুক। কারণ যখন দেখুন এখানে একটা ভিডিও আমরা দেখছি, আমি এত দূর থেকে বসে আছি, আমার পক্ষে কিন্তু জানা সম্ভব না যে ওদের ভেতরে কি ঘটনা ঘটেছে। আমাকে যেটুকু জানতে হবে ভিডিওর মাধ্যমেই দেখে জানতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে অবশ্যই যেহেতু দুলালবাবুরও নিজস্ব চ্যানেল আছে, একটা না তিনটে চ্যানেল আছে, তো এই কথাগুলো রিলেট করা আমাদের পক্ষে খুব সহজ হয়েছিল। চট করে আমি একা নয় তো, প্রচুর মানুষ যারা কিনা চন্দনের ওই মুখের কথাটা শুনেই ভাবুন তারা কমেন্ট বক্সে গিয়ে দুলালবাবুকে এমনভাবে হার্ট করেছেন যে উনি আজ মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে উনি আজকে ওনার মানে নিজস্ব চ্যানেল থেকে যে কথাটা বলেছেন যে উনি খুব দুঃখ পেয়েছেন যে ওনাকে জাজ করা হয়েছে। তো আমি সেই জায়গা থেকে কিন্তু নিজেকে আলাদা রাখবো। আমি জাজ করিনি, আমি বারবারই বলেছি, আমি আমার আগের ভিডিওটাতেও বলেছি যে আমি মনে করি যে প্রত্যেকটা কয়েনের দুটো সাইড আছে। তো চন্দনের সাইডটা দেখালো, এবার ওদের সাইডটাও আমি দেখতে চাই, কারণ আমি অনেক দিন থেকে এদেরকে চিনি, বিশেষ করে কাজলকে তো প্রথম দিন থেকে চিনি, জবের থেকে চ্যানেল খুলেছে তবের থেকে। তো সেখানে কাজলকে আমি সবসময় দেখেছি যে ও নিজের সাথে সাথে আরও পারিপার্শ্বিক মানুষদের ইনভলভ করে নিজের কাজের মাধ্যমে। প্রচুর এরকম চ্যানেল আছে যাদেরকে ও মানে জাস্ট তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, তারপরেই আমরা তাদেরকে এত ভালোবেসে ফেলেছি, তাই না? আজকে চিন্তা করে দেখুন, আজকে দেখছিলাম যখন বলছিল মানে আমাদের দুলালবাবু যখন কথাগুলো বলছিলেন তখন উনি বলছিলেন যে চিন্তা করে দেখুন কোভিডের সময় কি, চিন্তা করে দেখুন ওই কোভিডের সময় আমরা সবাই গৃহবন্দী অবস্থায়, সেই সময় না একটা সিনেমা দেখতে যেতে পারছি। এত বছরের আমাদের একটা অভ্যেস যে আমরা সিনেমা দেখতে যাই, আমরা রেস্টুরেন্টে যাই, আমরা এখানে যাই, আমরা সেখানে যাই, আমরা ঘুরে বেড়াই, সেখানে আমরা ঘরবন্দি, সেখানে এদের ভিডিওগুলোই তো আমাদেরকে মানে সেই সময় মানে আমাদের সময় কাটানোর একটা সুন্দর সুযোগ করে দিয়েছে। তো সেখানে আমরা দেখেছিলাম যে এরা কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। তো সেই কথাগুলো যখন বলছিল তখন সত্যি কথা বলতে মানে সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছিল, আর ভাবছিলাম যে সত্যি তো এত তাড়াতাড়ি কী করে ভুল বুঝে ফেললাম। একটু তো ভুল বুঝেছি, আর তার জন্য অবশ্যই যদি কোনোভাবে মনে হয় যে আমি হার্ট করে থাকি তো তার জন্য হাত জোর করে ক্ষমা চাইতে আমার এক মুহূর্ত দ্বিধাবোধ হবে না, অবশ্যই ক্ষমা চাইবো। তবে হ্যাঁ, যেরকমভাবে ও বুঝিয়েছিল সেরকমভাবে বুঝেছি, তার মধ্যেও নিজের বিচার বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করেছি। অবশ্যই বলেছি যে যেই জায়গা থেকে তুমি উঠে এসছো, হতে পারে যদি তাদের সাথে তোমার কোনো মনোমালিন্য হতে পারে, যদি তারা তোমাকে কিছু তোমার সাথে কোনো অন্যায়ও করেছে, সেটা কিন্তু জনসমক্ষে আনা উচিত হয়নি। আগে ওরা বলতো, তারপর ও মানে যদি এই ব্যাপারটা আগে ভিলফুট থেকে পাবলিক হতো, তার এগেনস্টে বলতো চন্দন, আমি তাও ভাবতাম, বাট ও আগে বলেছে, তাই তো? তো যাই হোক, যে কথাগুলো বললো মেন কথা, যে এবার চন্দনের বিষয় বলি। চন্দনকে জবের থেকে দেখেছি অনেকবারই, দেখে বোঝা যেত যে ও নেশা করে রয়েছে, বোঝা যেত ওদের কথাবার্তাতে ওরা যা ইঙ্গিত দিত সেখানে বোঝা যেত যে ও নেশা করে রয়েছে। ভিলফুট কিচেনের বরাবরই দেখেছি ওকে সবসময় সবচেয়ে যে হালকা কাজটা, সেই কাজটাই কিন্তু ওকে দেওয়া হতো, আর ও সেই কাজটাই করতো। তো সেক্ষেত্রেও আজকে সমস্ত কিছু যখন প্রমাণ স্বরূপ তুলে দিয়েছে, সেখানে তো আর বলার কিচ্ছু নেই। তো তারপরে দেখলাম আমি এই সমস্ত কিছু দেখতে দেখতে খুঁজে পেলাম সেই চ্যানেলটিকে, যেই চ্যানেলটিতে গিয়ে এখন চন্দন কাজ করছে, তার মুখ দেখিয়েই একটু আধটু ভিউজ হয়েছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে চন্দনকে একটাই কথা বলবো যে চন্দন, তুমি হচ্ছে কৃতজ্ঞ, জানো তো? যে উপকারীর উপকার স্বীকার করে সে কৃতজ্ঞ, যে উপকারীর অপকার করে সে হচ্ছে কৃতজ্ঞ, আর যে উপকারীর উপকার নিয়ে অস্বীকার করে সে হচ্ছে অকৃতজ্ঞ। আর তুমি হচ্ছে কৃতজ্ঞ, কারণ তুমি উপকারীর অপকার করতে চেয়েছো। কোন হিসাবে তুমি এই কথাটা বললে যে এই দুলালবাবু উনি তোমার ওপর হিংসা করে তোমার চ্যানেল বন্ধ করে দিতে চায়? তুমি তো সরাসরি এই অভিযোগটা ওনার এগেনস্টে দিলে, আজকে সমস্তটা উনি পরিষ্কার করে দিল। আজকে তোমার মুখটা কোথায় রইল? যদিও তোমার মতো মানুষদের মান সম্মান আছে বলে কিছু মনে তো হয় না, যদি থাকতো তাহলে এই কথাগুলো বলতে পারতে না। যে মানুষগুলো তোমাকে এতদিন বুকে করে আগলে রেখেছিল, সমস্ত দেখলাম, যা তোমার মা যাদের সামনে বলছে বসে যে তোমরা ওর জন্য কি করেছো আমি কখনো ভুলতে পারবো না, সেই
তুমি ওদের সামনে বসে বসেও ডাহা মিথ্যে কথা বলছো। দেখলাম একটা ভিডিও ফুটেজ দেখলাম, যেখানে জিজ্ঞাসা করেছিল যে তুই সকালবেলা মদ খাস না, তো তুমি তখন একবার না করেও তখন যখন সবাই বলে তুমি তো খেয়েছো, তখন তুমি বাধ্য হয়ে স্বীকার করলে। যে সামনে বসে এরকমভাবে মিথ্যা কথা বলতে পারে, তাহলে সে যে মানুষের সম্পর্কে বলছে একটা কথা মিথ্যা, সে তো বোঝাই গেল। এখন ক্লিয়ার হলো তোমার সমস্ত ব্যাপারটা। ভাগ্য জোরে বন্ধু বান্ধব পেয়েছিলে, ভাগ্য জোরে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছিলে, যারা কিনা মাটির থেকে তুলে তোমায় কোথায় তুলে দিয়েছিল, তোমার জীবনটা সুন্দর করার জন্য তোমার পাশে একটি ফুটফুটে মেয়েকে এনে রেখেছিল সারা জীবনের জন্য। তারা দায়িত্ব নিয়েছিল তো নিশ্চয়ই, তাদের দেখেছে যে তুমি তাদের সাথে কাজ করো, তাই জন্যই সেই বাড়ির মেয়েটার বাবা হয়তো তোমার হাতে মেয়েকে তুলে দেওয়ার কথা ভেবেছে। তোমার মায়ের মুখে শুনেছি যে খুব ভালো বউ যে ছিল সে খুব ভালো, মাত্র 1 মাসও সে সংসার করতে পারেনি তোমার এই অসভ্যতামির জন্য। আর এবার আসি এই চন্দনের দিদির কথায়। বাহ, আপনি মানে অদ্ভুত মানুষ, তো অদ্ভুত মানুষ। নিজের স্বার্থের জন্য ভাইকে কীরকমভাবে ব্যবহার করছেন, আপনার লজ্জা করে না? লজ্জা করে না? আপনাকে তো দুলালবাবু যা বলার বলেছে। আশা করি সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু জোগাড় করে রেখেছেন, কারণ এত বড় অভিযোগ যখন বলে দিয়েছেন একজনের ক্ষেত্রে, অবশ্যই তাদের উচিত সেই রকমভাবে আপনি হয় সমস্ত কিছু প্রমাণ দেবেন, আর না হয় যেরকম ক্যামেরা খুলে বলেছেন তেমনি ক্ষমা চাইবেন, প্রত্যেক কটা সদস্যের নাম ধরে ক্ষমা চাইবেন, সেটাই করা উচিত। আপনি এরকমভাবে একজনের নামে অপবাদ দিচ্ছেন। যেই চ্যানেলটা, যেই উইলফুড কিচেন, যাদের কিনা এত মানুষ ভালোবাসে, দেশ বিদেশ থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরা যাদের সাথে এসে কোলাবোরেশন ভিডিও করে, আজকে আপনাদের মতো এই মানুষ যারা কিনা নিজের স্বার্থে এক মুহূর্ত রং বদলাতে ভাবে না, তাদের জন্য এরকম সুন্দর একটা চ্যানেল আর এত সুন্দর একটা পরিবার, যারা কিনা এতগুলো পরিবারের মুখে অন্নের সংস্থান করে দিচ্ছে, যেভাবেই হোক একসাথে কাজের মাধ্যমে এতগুলো মানুষের অন্ন সংস্থান করছে, সেই রকম একটা ভালো পরিবারের মুখের মধ্যে কালিকবা লিপ্ত শুধুমাত্র আপনাদের এই স্বার্থের জন্য হচ্ছে। আপনার ভাই না হয় মদ্যপ অবস্থা থাকে, সে তার এই মানে মদ্যপ হওয়ার জন্য এই গুণটাকে, এই অপগুণটাকে যে আপনি গুণ হিসাবে নিয়ে নিজের কার্যসিদ্ধি করছেন, আর বুঝতে বাকি রইল না কিছু। ইচ্ছা করেই কি চান না যে ভাইয়ের সংসারটা ঠিকমতো হোক? ইচ্ছা করেই কি এমনভাবেই যোগান দেওয়া হচ্ছে ওকে এই ধরনের মদ বা এইসব ধরনের যেসব নেশাও করে সেগুলোর ওপেন বলছিল, সব ওপেন বলছিল কি করে সেগুলো সব যোগান দেওয়া হয়, যাতে সেই ছেলেটি সারা জীবন নেশায় মত্ত হয়ে থাকে আর তাকে ব্যবহার করে আপনাদের দিব্যি চলতে থাকে। সুন্দরভাবে সংসার যদি করে, বউ যদি আসে, বউ তো ওর ভালোটা দেখবে। আর কিছু মানুষ আছে যারা চন্দনের ভালোটা দেখতে চায় না। আর সবচেয়ে বড় দোষ কি বলবো, পাগলেও নিজের ভালো বোঝে। চন্দন যদি নিজের ভালো না বোঝে, তাহলে ওকে দুনিয়ার কে ওর ভালো বুঝবে, তাই না? যদি সত্যিই বুঝতো, তাহলে এই মানুষগুলোর থেকে দূরে যেত না। তো যাই হোক বন্ধুরা, আমি আমার যা বোঝা হয়ে গেছে। তবে এটুকুই বলবো যে হ্যাঁ, চন্দনকে আমার যদি বলেন যে ক্ষমার কোনো ব্যাপার, আমি বলবো যে না, ও যেরকম আছে, এই যে দুলালবাবু বলেছে যে ও ভালো থাকুক, ও ভালোভাবে কাজ করুক, ও নিজের কাজ করুক, কিন্তু দুলালবাবু নিজেও জানেন যে ও যারই হয়ে কাজ করছে, যাই করছে না কেন, তারা সবাই জাস্ট ওর এই ফেস ভ্যালুটাকে বেচছে। ওকে আখেরে কিচ্ছু দেবে না, হয়তো একটা বোতল দিয়ে দেবে, হয়তো 1 প্যাকেট বিড়ি দিয়ে দেবে, একটুখানি ওই পুড়িয়া দিয়ে দেবে, দিয়ে তারা তাদের ঘরে লক্ষ লক্ষ টাকা ঢুকাবে এই ছেলেটিকে বেচে। যেখানে কিনা দুলালবাবু যেটা বলেছিল একদম ঠিক বলেছিল যে হ্যাঁ ঠিক আছে চলো, ওরা যেভাবে ছোটো থেকে মানুষ হয়েছে তারা এই জিনিসটা করে। আমি এর আগেও দেখেছি যে এই আদিবাসী যারা আছে, তারা ওই হাড়িয়া টাড়িয়া এই ধরনের জিনিসপত্র খায়, এগুলো দেশীয় এক রকমের কি বলবো আর কি কনজামশন করা জিনিস তারা খায়। তো সেটা ওই জিনিসটা ওরা প্রথম থেকেই আছে, দুম করে বললেই দুম করেও ছেড়ে দিতে পারবে না। খুব সুন্দর ব্যবস্থা করেছিল যে সারা সকাল কাজ করবি, বাড়িতে যাবি, স্নান টান করবি, করে আরামসে তোর যেটুকু খাবার খাবি, খাওয়া দাওয়া খাবি, খেয়ে ঘুমিয়ে পড়বি, একদম সকালবেলা ফ্রেশ হয়ে উঠবে, আবার কাজ করবি, আবার করবি। তোর লাইফের তোর যেটা মনে হয় এন্টারটেনমেন্ট সেটাও রইলো, কাজও রইলো, সমস্ত হলো, সব কিছু ভালো হলো। কিন্তু সকাল থেকেই যে খেয়ে পড়ে থাকা, এটা তো সত্যি কথা। সেই জন্যই ওদের নিত না, ওকে নিত না, আমরা সেটা ভালো করে বুঝি। এখানে দেখলাম একবার শ্যামলদার কথাও উঠলো। তো শ্যামলদার কথা যখন উঠলো, আমি যেহেতু এদের প্রথম থেকে দেখি, তাই আমার মনে হয়
যদি শ্যামলদার সম্পর্কে কোনো মানুষের প্রশ্ন আসে সেটা আমার একটুখানি বলে দেওয়া উচিত, যেহেতু আমি জানি বাদবাকিটা দুলালবাবু ওনারাও যদি কোনো সময় এমন কোনো প্রশ্ন আসে ওনারাও হয়তো ক্লিয়ার করে দেবেন। তো যারা প্রথম থেকে এই চ্যানেলটা দেখেছেন তারা জানেন দুলালবাবু ছিলেন, খোকনদা ছিলেন, তো এই দুজন ছিলেন। তো সেখানে একসময় কিন্তু শ্যামলদাও ছিল। শ্যামলদা হচ্ছে ট্রেডির সাথে যে শানু আছে, শানুর কাকা। তো উনিও একসময় এই ভিলফুড কিচেনেই কাজ করতেন। কখন? যখন কিনা কোভিডের সময় সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছিলো। শ্যামলবাবুর কিন্তু একটা মানে জামা কাপড়ের বিজনেস তখনই আমরা শুনেছিলাম, কিন্তু যেহেতু কোভিড সে সময় দোকানপাট সব বন্ধ, কাজকর্ম সব বন্ধ, তখন শ্যামলবাবু ঢুকেছিলেন এই ভিলফুড কিচেনে অ্যাজ আ কর্মচারী, কাজ করেছেন। যখন আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে, যখন দোকানপাট সব খুলে গেছে, তখন আমরা দেখেছি ভিলফুড কিচেন থেকে উনি অবসর নিয়ে আবার সুন্দর করে আরও দ্বিগুণ ফোর্স নিয়ে, আরও দ্বিগুণভাবে এনার্জি নিয়ে উনি নিজের শাড়ির মানে জামা কাপড়ের যে বিজনেস দোকান আরও সুন্দর করে খুলেছেন, আর এখন উনি ওটাই করেন। তো সেই জন্য ভিলফুড কিচেনের সাথে শ্যামলদার কি হলো এই প্রশ্নটা কিন্তু করবেন না। যারা প্রথম থেকে আমরা দেখছি, আমরা জানি যে শ্যামলদা কতদিন ছিলেন আর এখানে কোনো মনোমালিন্যের ব্যাপার হয়েছে কিনা। এবার ভেতরে ভেতরে কি আছে সেটা দেখুন, সেটা শুধুমাত্র ওরা থাকে, আমরা বাইরের থেকে যেটুকু জানি সেটুকুই বলতে পারি। উনি পরের দিকে আসতে পারতেন না, কারণ যখন ওনার নিজস্ব যখন আবার কোভিডের সমস্ত সব ঠিকঠাক হয়ে যাচ্ছিল, সমস্ত কিছু দোকানপাট খুলে যাচ্ছিল, তখন উনি আবার ওই ব্যবসাটাতে, যেটা ওনার প্রথম থেকে ব্যবসা, সেটাতেই উনি আবার মনোনিয়োগ করেছিলেন। তারপর উনি আস্তে আস্তে ওটাতেই চলে যান, আর এই ভিলফুডে তারপর চন্দন আসে। তারপরেই দেখেছিলাম চন্দন, তারপর এদিকে হ্যাপি ভাই, এরা সব আস্তে 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 জয়েন করে। প্রথম থেকে কিন্তু শুধুমাত্র দুটো মুখ একেবারে পরিচিত, এক খোকনদা, এক হচ্ছে দুলালবাবু। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করে দেবো, কিন্তু কিছু কথা। এক হচ্ছে গিয়ে, যদি আপনারা বলেন যে এই চন্দনকে কি উচিত আবার ক্ষমা করে দিয়ে ভিলফুডে যোগ করতে দেওয়া বা ওকে কি ওখানে ডাকা, তো যদিও দুলালবাবু এটার উত্তর দিয়ে দিয়েছেন ডাকবে না, আর ওর সাথে কাজ করার কোনো প্রশ্ন নেই। আর আমিও বলবো এটাই উচিত, ওকে আর কোনোভাবে কোনো চান্স দেওয়া উচিত নয়, কারণ ও যেভাবে এই ভিলফুডের ক্ষতি করার চেষ্টা করেছে, তো সেক্ষেত্রে কোনোভাবে আর ওকে ক্ষমা করা যায় না। আর সবচেয়ে বেশি ক্ষতি করেছে ও কার জানেন? ওর নিজের এই আদিবাসী যে ওর জাতিটা না, সবচেয়ে বেশি ক্ষতি করেছে ও তার। যেই আদিবাসী জাতিকে আমরা সবসময় জানি সরল সিধা, সেই মানুষগুলো, সরল সিধা মানুষগুলোর মধ্যে চন্দনের মতো যে একজন মানুষ থাকতে পারে, সেই ওর এই যে আদিবাসীদের সম্পর্কে আমাদের যে একটা ধারণা, সেটাতে ও সবচেয়ে বড় আঘাত করেছে। আর ও সেটাকে অ্যাজ আ ভিকটিম কার্ড হিসেবে খেলেছে, যে আমি একজন গরিব, আমি একজন আদিবাসী। আজকে যখন ভিলফুডে ছিল তখন কিন্তু ওদের মধ্যে, আমাদের সবার মধ্যে ও মিশেই ছিল। আমরা কোনো সময় কিন্তু আদিবাসী বলে ওকে আলাদা করে কিছু আমরা মানে ট্রিট করতাম না বা বুঝতে দিতাম না। আমি তো অ্যাটলিস্ট বুঝতাম না। আমি ওখানে যারা কাজ করতো সবাই ভিলফুড কিচেনেরই কর্মচারী, সবাই এক। আজকে সেখান থেকে বেরিয়ে ও শুধুমাত্র আদিবাসী আর গরিব এই দুটোকে ভিকটিম কার্ড হিসেবে নিজেকে ভিকটিমাইজ যেভাবে করলো, এটা কিন্তু একদম উচিত হয়নি। বিশেষ করে ওই আদিবাসী জাতিদেরকে ও সপাটে গালে একটা চড় মেরেছে, এটা আমার ধারণা। তো কোনোভাবেই উচিত না কাজলের বা ওখানে কারোরই আর উচিত না ওকে ফিরিয়ে নেওয়া। ও ওর মতো থাকবে। হ্যাঁ, এই যেটা বললাম, যে গানটা, যে অনেক মনের মধ্যে অনেক রকম অভিযোগ নিয়ে, অনেক রকম দুঃখ চাপা রেখে, ওকে ভালো তো বেসেছিল একটা সময়, ভালো তো বেসেছিল, ভালোবাসাটা এখনও আছে। ভালোবাসার কোনো অফ অন মানে পাখার মতো না, যে সুইচটা অফ করে দিলাম আর অন করে দিলাম, লাইট বা ফ্যানের মতো। ভালোবাসা ওরকমভাবে হয় না। আজকে আমি ভালোবাসি না বলেই পট করে কাউকে ছেড়ে দিতে পারবো না, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাও পরবর্তীকালে কোনো সময় আবার ভালোবাসা মানুষের জেগে ওঠে। তো আমি বলবো যে ভালোবাসার জায়গা থাক, কিন্তু যখন মানুষকে বোঝা হয়ে গেছে, যখন চেনা হয়ে গেছে, যে কথাটা একটা খোকনদা খুব সুন্দর বলেন, যে মানুষের মুখ এবং মুখোশ, যখন মুখ আর মুখোশের ডিফারেন্সটা আপনি বুঝে যাবেন না, তখন কিন্তু আপনার আর উচিত নয় যে সেই মানুষটিকে, যে মুখোশের আড়ালের মানুষটিকে যখন আপনি চিনে যাবেন, তখন আর কোনোভাবেই তাকে আর দ্বিতীয়বার মুখোশ পরার কোনো সুযোগ দেওয়ার উচিত নয়। ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল। তো আমিও চাইবো চন্দন যাই করুক, নিজের মতো নিজের ভালো মানে ব্যবস্থা করে নিয়েছে, যা করছে। তবে হ্যাঁ, আখেরে ওর কিছুই থাকবে না, ওর
কিছুই থাকবে না, কারণ ওকে ভালোবাসার মানুষ কেউ নেই। যে মা ভালোবাসে সেই মারও ভালোবাসার ও দাম দেয় না। একজন মেয়ে যে কিনা ওর জীবনসঙ্গী হয়ে এসেছিল, সেও পর্যন্ত ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ওর এই অসভ্যতামির জন্য। আর ওই দিদি তাকে বোঝা হয়ে গেছে, যা শুনলাম যে এক একটা এভিডেন্স যা আছে, ওর দিদি ওই চন্দনের সম্পর্কেই যা বলেছে বিলফুড কিচেনের মানুষদের কাছে, সেক্ষেত্রে আর বলার কিছুই নেই। তবে হ্যাঁ, ওই দিদিকে একটাই কথা, আপনি তৈরি থাকুন এরকমভাবে একটা চ্যানেলকে শেষ করে দেওয়ার জন্য। বেশিক্ষণ লাগে না, কিন্তু মানুষের মতামত চেঞ্জ হতে বেশিক্ষণ লাগে না। আজকে যদি সত্যি ওদের এই ধরনের যে ফুটেজগুলো যদি না রাখতো, সাধারণ কথা হয়েছে, সেগুলো যদি নাই অ্যাজ এ রেখে দিত, হয়তো বুঝেছে কিছু। চন্দনকে একদিনে চেনেনি, অনেক দিনে চেনেছে না, ধীরে ধীরে চিনেছে। তো সেখানে যদি না রাখতো, আজকে সত্যি কথা বলতে যে কথাটা বলছিলেন দুলালবাবু, যে আপনারা তো হয়তো আমাদের কথায় বিশ্বাসই করতেন না, সত্যিই তাই, সত্যিই খুব মুশকিল হয়ে যেত বিশ্বাস করাতে। কিন্তু আমি এগুলো না দেখেও কিন্তু আমি একবার বলেছিলাম যে আমি আপনাদের কথা শুনতে চাই। আর বিশেষ করে কাজলকে অনেক দিন থেকে চিনি, তো ওর মধ্যে একটা আলাদা একটা সত্তা দেখতে পাই, যেটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিতে পারেন। বিভিন্ন ধরনের ভিডিও আমি দিই এখানে, অনেক ব্লগারদের সম্পর্কে বুঝতেই পারেন। এটা সমালোচনার চ্যানেল, অবশ্যই সমালোচনা করি। সমালোচনা মানে ভুলকে ভুল বলা, ঠিককে ঠিক বলা, সেইভাবে নিরপেক্ষভাবে ভিডিও করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক একটা করতে ভুলবেন না। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।